4 বছর আগে একটি বাচ্চা ছেলে হারিয়ে যায়, যাকে হাজার খোঁজার পরও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ঠিক 4 বছর আগে হারিয়ে যাওয়া এক বন্দুকের মাধ্যমে খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়ার সূত্র। বলছি 2024 সালে মালয়ালম ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি কিষ্কিন্ধা কান্দামের কথা। কেরলের একটি থানা, সামনেই নির্বাচন, তাই থানার সবাই ব্যস্ত সময় পার করছে। যেহেতু সামনে ইলেকশন, তাই এলাকার সকলের বন্দুক জমা নেওয়া হচ্ছে, কারণ নির্বাচনের সময় ওইগুলোর মিসইউজ হওয়ার সম্ভাবনা প্রবল। এলাকার সবার অস্ত্রই জমা নেওয়া হয়েছে, শুধুমাত্র একজনের ছাড়া, আর তার নাম আহু বিল্লাহ। এরপরই দৃশ্য চলে যায় একটি ম্যারেজ রেজিস্টার অফিসে। সেখানে আমরা পরিচিত হই অজয় এবং অপর্ণার সাথে। আজ তারা বিয়ে করতে এসেছে। সঙ্গে আছে অজয়ের বন্ধু শিবা, যিনি পেশায় একজন পুলিশ কনস্টেবল। এ সময় থানা থেকে অজয়কে এসআই কল করে তার বাবার বন্দুকের কথা জিজ্ঞাসা করলে অজয় জানায়, আমি সন্ধ্যায় বন্দুকটি থানায় গিয়ে জমা দিয়ে আসবো। অজয় অপর্ণার বিয়ে শেষে তারা রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে দেখে প্রসব দাঁড়িয়ে রয়েছে। প্রসব হলো অজয়ের প্রথম স্ত্রী প্রবীণার ভাই। প্রবীণা 2 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। এরপর তারা তাদের বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে দেখতে পায় অনেক লোক জড়ো হয়েছে, কারণ পুলিশ অজয়ের বাবা আপ্পুকে তার বন্দুক সম্পর্কে জিজ্ঞাসা করতে অজয়দের বাড়িতে আসে। পুলিশ এখন জেনে গেছে যে আপ্পুর লাইসেন্স করা বন্দুকটি হারিয়ে গেছে। এসআই আপ্পুকে বলছিল একজন আর্মি অফিসার ওই কি করে তার বন্দুকটি হারিয়ে ফেলতে পারে। তখন অজয় এসে বলে, আমি তার ছেলে, ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করি। যেহেতু সামনেই নির্বাচন, কেউ যদি বন্দুকটির মিসইউজ করে ফেলে, তাই এসআই অজয়কে দ্রুত একটি মিসিং কমপ্লেন লেখানোর জন্য বলে। রাতে অজয়ের বড় ভাই প্রসাদের সাথে কথা বলছিল। প্রসাদ অনেক বছর হলো আমেরিকায় থাকে। অজয় তাকে বাবার বন্দুক হারানোর ব্যাপারে বলে, যদিও প্রসাদের সাথে তার বাবার কথা হয় না বললেই চলে। শুধুমাত্র তার ছোট ভাই অজয়ের সাথেই তার নিয়মিত কথা হয়। সেখানে অপর্ণা চলে আসায় তার সাথেও প্রসাদের কথা হয়। প্রসাদের সাথে কথা শেষ করে তারা নিজেদের রুমের দিকে যাচ্ছিল, তখন আপ্পু এসে অজয়কে বলে, কাল 2জন লোক ডেকে আনবে, গাছে চড়াতে হবে। পরের দিন সকালে অপর্ণা একটু বাইরে হাঁটাচলা করছিল, তখনই গাছে একটি রেডিও ঝোলানো দেখতে পায়। পেছন থেকে অজয় এসে বলে, সামনে রিজার্ভ ফরেস্ট, সেখানে বাস করে একদল বানর। ওরাই এটা ওটা এসে নিয়ে চলে যায় এবং তারপর গাছে ঝুলিয়ে রাখে। তারপর অপর্ণার সঙ্গে কথায় কথায় অজয় চাচ্চুর কথা বলে ফেলে। আপনার মাথায় হয়তো ঘুরছে চাচ্চুটি আবার কে? চাচ্চু আসলে অজয় আর তার প্রথম স্ত্রী প্রবীণার সন্তান। চাচ্চু নিখোঁজ হয়ে প্রায় 3 বছর ধরে পুলিশ তাকে এখনো খুঁজে চলছে, কিন্তু তার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। হঠাৎই অপর্ণার মাথায় একটি বুদ্ধি আসে। সে বলে, বানর যখন সবকিছু নিয়ে গাছের উপর রেখে দেয়, সেক্ষেত্রে বন্দুকটিও গাছের উপর রেখে দিতে পারে। তখন অজয় বলে, সেই জন্যই কালকে রাতে বাবা লোক ডাকার কথা বলছিল। এরপর আপ্পু কয়েকজন লোককে গাছে উঠিয়ে দেয় বন্দুক আছে কিনা দেখার জন্য, কিন্তু কোথাও কিছু পাওয়া যায় না। তবে চাচ্চুর কিছু খেলনা পাওয়া যায়। আপ্পু বাইরে বার হওয়ার জন্য রেডি হচ্ছিল। সে যখন তার ঘরের দরজা লক করছিল, তখন সে দেখতে পায় দরজাটির লক কেটে গেছে। তাই সে ঘর ওইভাবে রেখে দিয়ে বেরিয়ে যায়। এরপর আপ্পু জঙ্গলের কাছে গাড়ি থামিয়ে সুবোধ নামক একজন লোকের সাথে দেখা করতে যায়। সুবোধ মদের ব্যবসা করে। অপরদিকে অপর্ণা এক সংস্থার সাথে ভার্চুয়ালি কল করে চাচ্চুর ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য। অজয় তাকে সকল ধরনের ইনফরমেশন দিয়ে দেয়। 3 বছর আগে মার্চের 20 তারিখে চাচ্চু নিখোঁজ হয়। তখন সে 7 বছরের বালক ছিল। পরের দিন সকালে অজয় অফিসে কাজ করছিল। তখন অফিসের একজনের ফোনে একটা কল আসে, জঙ্গলের 11 নং ব্লকে শুট করা হয়েছে। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আর্মি এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অজয় তার এক সহকর্মীকে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে আপ্পু ভিএমসি হসপিটালে এসে কোনো একটা রিপোর্ট চাচ্ছিল। অজয় ঘটনাস্থলে এসে একজনের থেকে জানতে পারে এটা কোনো রাইফেল থেকে চালানো গুলি না, বরং এটা ছোট কোনো বন্দুক থেকে চালানো হয়েছে। অজয় কিছুটা টেনশনে পড়ে যায়, কারণ তার বাবার বন্দুকটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি সেই বন্দুক থেকে ফায়ার করা হয়, তবে সেই দায়ভার তাদের উপরে এসেই পড়বে। রাতে অজয় তার দাদাকে জঙ্গলের ফায়ারের ব্যাপারটা জানায়। তখন তার দাদা এই ব্যাপারে অজয়কে বেশি চিন্তা করতে না বলে। অজয়ের কথা বলা শেষ হলে অপর্ণা তাকে বলে 7:30 বেজে গেছে, বাবা এখনো বাড়ি ফেরেনি। অজয় তাকে বলে সে তার সময় মতো ফিরে আসবে। অজয় রাতে খাবার খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন তার বাবা জানায় যে গাড়িটি আটকে আছে, সে গাড়িটি স্টার্ট দিতে পারছে না। অজয় তার বাবার গাড়ির সামনে পৌঁছায় এবং বাবার গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে। তখন গাড়িটি সাথে সাথে স্টার্ট নিয়ে নেয়। অজয় অবাক হয়ে যায়। এরপর সে বেশি কথা না বলে সবাইকে নিয়ে বাড়িতে চলে আসে। রাতে আপ্পু বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে কিছু কাগজপত্রে আগুন দিয়ে পোড়াচ্ছিল। অপর্ণা সেটা দেখতে পেয়ে অজয়কে জানায়। আসলে ব্যাপারটা কি হচ্ছে তা দেখার জন্য তারাও বাইরে বেরোতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় তারা আর যেতে পারে না। সকালবেলা তারা ওইখানে গিয়ে দেখতে পায় ওইখানে ছাইয়ের স্তূপ জমা হয়ে আছে। তারা এই ব্যাপারটি পরীক্ষা করার জন্য শিবাকে ডাকে। শিবা এসে বলে পাশের জমিতে যেসব ওয়ার্কাররা কাজ করে তারাই হয়তো এসব পুড়িয়েছে। পরের দিন অজয় জঙ্গলে কাজ করছিল, ওর সঙ্গে অপর্ণাও ছিল। তখন শিবা এসে বলে কর্ণাটক থেকে একটি খবর পাঠিয়েছে, সেখানে চাচ্চুর মতো দেখতে একজনের লাশ পাওয়া গেছে। অজয় সঙ্গে সঙ্গে অপর্ণাকে নিয়ে কর্ণাটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওইদিকে আপ্পু নিজের ঘরে বিভিন্ন ফাইলে থাকা কাগজপত্রগুলি ঘেটে দেখছিল। সেখানে আমরা চাচ্চুর ছবি দেখতে পাই, অর্থাৎ আপ্পু চাচ্চুর কেসটি নিয়ে তদন্ত করছিল। চাচ্চুকে খুঁজে বার করতে সে নিজের মতো চেষ্টা চালিয়েও যাচ্ছিল। এদিকে অজয় আর অপর্ণা কর্ণাটকে গিয়ে পৌঁছায়। পুলিশ তাদের মর্গে নিয়ে যায়। অজয় ভয়ে ভয়ে লাশটি চেক করে। চেক করার পর সে দেখতে পায় যে আসলে সে চাচ্চু না। পরের দিন এক মহিলা অজয়দের বাড়িতে আসে। মহিলাটি বাড়ির সকল মেম্বারের সম্বন্ধে জিজ্ঞাসা করছিল, কিন্তু আপ্পু কোনো কথার উত্তর না দিয়ে মহিলাটিকে একটি ডকুমেন্ট ধরিয়ে দেয়। কিন্তু বারবার বলার পর আপ্পু তার মোবাইল থেকে মহিলাটির প্রশ্নের উত্তর দিতে থাকে। দূর থেকে বিষয়টি
অপর্ণার নজর এড়োয় না। রাতে অপর্ণা অজয়কে বলে বাবার ব্যবহার তার কাছে বেশ আজব লাগে। কখনো মনে হয় খুব রেগে আছে, আবার কখনো দেখে মনে হয় যে কিছুই হয়নি। এমনকি অপর্ণাকে কখনো নাম ধরেও ডাকে না, কখনো শব্দ করে কিংবা কখনো বা ইশারায়। তখনই সেখানে আপ্পু এসে অজয়কে বলে এখনো কাঠমিস্ত্রি ডাকা হয়নি কেন? কারণ তার রুমের দরজার তালা নষ্ট হয়ে আছে। যাওয়ার সময় আপ্পু অপর্ণার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাবা তার ঘরে ঢোকা এবং তার জিনিসপত্র ঘাটাঘাটি করা একদমই পছন্দ করে না। অপর্ণা বলে যদি পরিবারের কেউ তার ঘরে প্রবেশ করে তবে সে কেন সেটা পছন্দ করবে না। আসলে অপর্ণা তার শ্বশুরের উপর আগে থেকেই সন্দেহ হচ্ছিল। আপ্পুর কিছু কিছু কাজ অনেক সন্দেহজনক। এই যেমন সে কারোর সাথে কথা বলতে গেলে নোটবুক দেখে দেখে কথা বলে। সেই দিন আপ্পুর এক বন্ধু আপ্পুর সাথে দেখা করতে আসে। আপ্পু খুবই ফর্মাল বিহেভ করছিল ও বারবার নোটবুক দেখছিল। দূর থেকে অপর্ণা এটি লক্ষ্য করে। এরপর অপর্ণা অজয়কে বলে আমি বাবার ঘর থেকে ডিপ্রেশনের ওষুধ পেয়েছি। অজয় বলে বাবার ভুলে যাওয়ার রোগ রয়েছে। অজয় বলে বাবার ভুলে যাওয়ার রোগ রয়েছে আর এই বিষয়টি সবার প্রথম চাচ্চুই বুঝতে পারে। এরপর অজয় অপর্ণাকে অতীতের কথা বলতে শুরু করে। অজয়ের প্রথম স্ত্রীর প্রবীণার ক্যান্সার হওয়ার পর থেকে চাচ্চু আপ্পুর সাথেই বেশি সময় থাকতো, তাই সে দাদার সকল বিষয়ই লক্ষ্য করত। একটা সময় সে বুঝতে পারে তার দাদুর ভুলে যাওয়ার রোগ রয়েছে। সেদিন রাতে খাওয়ার সময় ভালো ডাক্তার দেখানোর কথা বললে তার বাবা খাওয়ার ফেলে দিয়ে উঠে চলে যায়। সে কোনোভাবেই চাচ্ছিল না তার এই অসুখের ব্যাপারটা কেউ জেনে যাক। তাও অজয় চেষ্টা চালিয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য তার বাবার পুরাতন বন্ধু জ্যাকবকে ডেকে নিয়ে আসে। তখন জ্যাকব বলে তোমার বাবার ভুলে যাওয়ার রোগ রয়েছে। জ্যাকব বলে তোমার বাবা আর্মিতে থাকা অবস্থায় একদিন তার বন্দুকটি হারিয়ে ফেলে। সব জায়গায় বন্দুক খোঁজা হয় কিন্তু কোথাও পাওয়া যায় না। পরে একদিন সেটা ওয়াশিং মেশিনে পাওয়া যায়। এটা যখন অথরিটির কাছে পৌঁছে গেল সবাই মিলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কারণ এই ব্যাপারটি বাইরে জানাজানি হয়ে গেলে বিষয়টি বেশ লজ্জাজনক হয়ে পড়বে। এবার অজয় জিজ্ঞাসা করে বাবা আপনাকে কিভাবে মনে রেখেছে। জ্যাকব বলে তোমার বাবার ঘরে আর্মিতে থাকার সময়ের অনেক ছবি দেওয়ালে লাগানো রয়েছে, তাই দেখে সে মনে রাখে। সময় বর্তমানে চলে আসে। অপর্ণা বুঝতে পারে অজয় কেন তাকে কিছুই বলেনি। এরপর অপর্ণা ল্যাপটপে চাচ্চুর কিছু ভিডিও দেখছিল। তখন অপর্ণা বলে চাচ্চু যেদিন নিখোঁজ হয় তুমি তো সেই দিন প্রবীণাকে নিয়ে হসপিটালে গিয়েছিলে। হতে পারে বাবা চাচ্চুর নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছু জানে, কিন্তু সে হয়তো ভুলে গিয়েছে, কারণ সে সময় চাচ্চুর সঙ্গে বাড়িতে একমাত্র বাবাই ছিল। অপর্ণার কথা শুনে অজয় গভীর চিন্তায় পড়ে যায়। সে সময় তারা পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়, কারণ অজয়দের বাড়ির পাশে জঙ্গলে একটি কঙ্কাল পাওয়া যায় আর সেই তদন্তের ব্যাপারে পুলিশ আসে অজয়দের বাড়িতে। অজয় অপর্ণাও দেখতে যায় আসলে ব্যাপারটি কি ঘটেছে। সেখানে অজয়ের সাথে দেখা হয় শিবার। অজয় শিবাকে বলে কঙ্কালটি কার জানা গেছে। শিবা বলে ফরেন্সিক টিম আসছে, তারপর জানা যাবে। ফরেন্সিক টিম এসে পরীক্ষা করে জানায় এটা কোনো মানুষের কঙ্কাল নয়, বরং এটি একটি বানরের কঙ্কাল। রাতে ফরেন্সিক ল্যাবের একজন ডক্টর অজয়ের সাথে দেখা করে। যেহেতু অজয় একজন ফরেস্ট অফিসার তাই সে অজয়কে বলে বানরটির মৃত্যু বন্দুকের মাধ্যমে হয়েছে আর এই ঘটনাটি 3 বছর আগে ঘটেছিল যখন জায়গাটা তাদের নামে ছিল। যেহেতু ঘটনাটি ঘটেছিল 3 বছর আগে আর অজয়ের ওই জায়গাটি বিক্রি করেছিল 2 বছর আগে, তাই বানরের মৃত্যুর দায় অজয়দের উপরে এসেই পড়বে। পুলিশের কাছে বানরের পোস্টমর্টম রিপোর্ট আসে। বানরের পায়ে যে গুলি লেগেছে তা কোনো রাইফেলের নয়, তা ছিল ছোট পিস্তলের। যেহেতু আপ্পুর বন্দুকটিও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই জমির আগের মালিক হিসাবে তার উপরই সব সন্দেহ যাচ্ছিল। অজয় তার বাবাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে তার বাবা রেগে গিয়ে বলে তুমি কি আমার উপর সন্দেহ করছো। অজয় তার বাবাকে শান্ত হতে বলে আর বলে পুলিশ আপনাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে পারে। পরের দিন আপ্পু ভিএমসি হসপিটালে যায়। সেই দিনের মতো কোনো একটা রিপোর্ট কালেক্ট করে এবং নোটবুকে আবার কিছু লিখে রাখে। বাড়িতে আসার পর আপ্পু দেখতে পায় তার সাথে একজন লোক দেখা করতে এসেছে। তার নাম শেখর, পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ, কিন্তু আপ্পুকে সে বলেছে সে একজন আর্মি পার্সন, যাতে করে সে তার ট্রিটমেন্ট করাতে পারে। এদিকে আপ্পু তার নোটবুক বার করে দেখছিল সে সবার সম্পর্কে নোটবুকে লিখে রাখে। সেখানে লেখা ছিল সে শেখরকে আর্মি পার্সন মনে করে না, তাই সে শেখরকে নানা রকম প্রশ্ন করতে থাকে। শেখর বিপদ বুঝতে পেরে চলে যেতে উদ্যত হলে আপ্পু তাকে ধরে ফেলে আর তাদের মধ্যে বেশ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আপ্পু পড়ে যায় ও আগের ঘটনার সবকিছু ভুলে যায় আর সেই সুযোগ বুঝে শেখর আপ্পুর নোটবুকের লেখা ছিঁড়ে দেয়। আর তখন অজয় আর অপর্ণাও চলে আসে। এরপর শেখরও চলে যায়। এদিকে দুজন ফটোগ্রাফার জঙ্গলে ফটো তুলতে যায়। সেখানে একটি বানরের হাতে একটি পিস্তল দেখতে পায় আর ওই ছবি জমা দেওয়ার জন্য তারা থানায় আসে। সেই ছবি দেখে পুলিশের সন্দেহ করতে থাকে এটা আপ্পুর বন্দুক হতে পারে, তাই পুলিশ আপ্পুকে থানায় ডেকে আনে ওই ছবি দেখানোর জন্য। আপ্পুর এমনিতেও কিছু মনে থাকে না, তবুও সে এটা দেখে বলে এটা তারই পিস্তল। অনেকেই এটা বিশ্বাস করে না, কারণ ছবি দেখে বন্দুক চিহ্নিত করা যায় না। তাই পুলিশ সিদ্ধান্ত নেয় আপ্পুর লাইসেন্স ক্যান্সেল করার। এরপর আবারও দেখা যায় আপ্পুর রুম থেকে কতগুলো কাগজপত্র এনে সেই একই জায়গায় পোড়াতে থাকে। তখনই অপর্ণা এসে দেখে ফেলে। আপ্পুর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অপর্ণা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে আর তখনই আপ্পু এসে অপর্ণাকে বাধা দেয় এবং দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এসব দেখে অজয় দৌড়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করে। অজয় অপর্ণাকে ছাড়িয়ে নেয় আর একটু পরই আপ্পু সবকিছু ভুলে যায় এবং অজয় আর অপর্ণাকে ওইভাবে দেখে বলে তোমরা ঝগড়া হলে ঘরে গিয়ে সমাধান করো। অর্থাৎ এতক্ষণে যা ঘটেছে আপ্পুর কিছুই মনে নেই। এদিকে আপ্পুকে আবারও থানায় ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সে পুলিশের কাছে এখনো সন্দেহের ব্যক্তি,
তাকে প্রায় সময় সুবোধের সাথে দেখা গিয়েছে। এছাড়াও তার পিস্তল হারানো থেকে শুরু করে বানরের কঙ্কাল সবটাই সন্দেহজনক। পুলিশ আপ্পুকে জানায়, আমরা সুবোধকে বানরের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করলে সুবোধ বলে এটি আপনার পিস্তল থেকে ছোড়া হয়েছিল। আপ্পু কি বলবে বুঝতে পারছিল না, কারণ তার তো কোনো কিছু মনেই থাকে না। আপ্পুকে যে থানায় আনা হয়েছে সেই ব্যাপারটা শিবা ফোন করে অজয়কে জানায় এবং তাদেরকে সুবোধের সাথে দেখা করতে বলে। তারা সুবোধের সাথে দেখা করতে যায়। তারা সুবোধকে জিজ্ঞাসা করে আপ্পু কেন এখানে আসতো। সুবোধ ৩ বছর আগে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করে। সময় চলে যায় অতীতে। হঠাৎ চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ভিতরে এসে সে দেখতে পায় আপ্পু চাচ্চুকে মারছে। এটা দেখে সুবোধ আপ্পুকে থামায়। আপ্পু চাচ্চুর উপর অনেকটাই রেগেছিল, কারণ তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে চাচ্চু একটি বানরকে গুলি মেরেছিল। সুবোধ তাকে বুঝিয়ে শান্ত করে, তারপর নিজেই ওই বানরকে নিয়ে মাটি চাপা দিয়ে দেয়। সে ফেরার সময় দেখে আপ্পু খুব নিশ্চিন্ত হয়ে বাড়ির দিকে ঢুকছে, যেন একটু আগে কিছুই হয়নি। চাচ্চু মন খারাপ করে বসেছিল। এরপর সুবোধ ওইখান থেকে চলে আসে। এর কয়েকদিন পর আপ্পু সুবোধের সাথে দেখা করতে যায়, এটা শোনার জন্য যে সেদিন আসলে কি ঘটেছিল। সুবোধ তাকে সবটাই বলে, কিন্তু সে প্রায় সুবোধের কাছে যেতে থাকে এবং প্রতিবারই একই প্রশ্ন করতে থাকে। সুবোধের সন্দেহ হতে থাকে যে আপ্পু সবকিছুই ভুলে যাচ্ছে নাকি। সে একদিন আপ্পুকে ওই প্রশ্নটা জিজ্ঞাসা করলে তাতে আপ্পু প্রচণ্ড রেগে যায়। তারপর সুবোধ আর কিছুই বলেনি। অজয় থানায় আসে। সে বাইরে তার বাবার জন্য অপেক্ষা করছে। শেখর তাকে কল করে বলে পুলিশ যেন আপ্পুকে বেশি চাপ না দেয়। এদিকে অপর্ণা সেই জায়গায় যায় যেখানে আপ্পু কাগজ পোড়াতো। সে দেখতে পায় এখনো অনেক কাগজ আছে যেগুলো এখনো পড়েনি। সে ওইগুলো ঘরে নিয়ে আসে। একটি কাগজে সে লেখা দেখতে পায় ৬টি বুলেট ছিল, যার মধ্যে ২টি মিসিং। অপর্ণার সন্দেহ হতে থাকে, তাই আবারও সে আপ্পুর ঘরের দিকে যাচ্ছিল। অন্যদিকে শেখর থানায় এসে অজয়কে নিয়ে এসআইয়ের সাথে দেখা করতে যায়। সে এসআইকে আপ্পুর মানসিক অবস্থার কথা খুলে বলে এবং সেটার রিপোর্টও দেখায়। এগুলো দেখে এসআই তার সিনিয়র অফিসারের সাথে দেখা করতে যায়। আপ্পুর ভুলে যাওয়ার রোগ ছিল, এইরকম লোকদের বন্দুকের লাইসেন্স দেওয়া হয় না, কিন্তু তারা দিয়েছে, আর এর দায়ভার তাদেরকেই নিতে হবে। তাই তারা বেশি কিছু না ভেবে আপ্পুকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে অপর্ণা আপ্পুর পুরো ঘরে তল্লাশি নিচ্ছিল। সে সবকিছু খুঁজতে খুঁজতে আলমারিতে একটি গোপন ড্রয়ারে সে আপ্পুর ওই বন্দুকটি পায়। অপর্ণা অবাক হয়ে যায়, যদি বন্দুকটি বাড়িতেই থাকে তবে সে কেন পুলিশের কাছে জমা দিচ্ছে না। অজয় তার বাবাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আপ্পু ঘরে এসে প্রচণ্ড রেগে যায়, কারণ তার ঘরের সকল জিনিসপত্র অগোছালো ছিল। অপর্ণা যে তার ঘরে ঢুকেছে তার আর বুঝতে বেশি সময় লাগে না। সে অপর্ণাকে বাইরে বেরিয়ে যেতে বলে। এরপর অপর্ণা শেখরের সাথে কথা বলে। শেখর বলে আপ্পু মনে রাখার জন্য সবকিছু নোটবুকে লিখে রাখে, কিন্তু অপর্ণা বলে কেউ যদি কিছু মনে রাখতেই চায় তবে সেই নোটবুকগুলো কেন পুড়িয়ে দেয়। শেখর বলে তার জীবনে হয়তো এমন কিছু জিনিস আছে যা সে কখনোই মনে রাখতে চায় না, তাই সে পুড়িয়ে দেয়। এদিকে অজয় তার বাবাকে শান্ত করে রুমে নিয়ে আসে। তখন অপর্ণা তাকে পুরানো কাগজের টুকরো দেখায়। তখন অজয় বলে তুমি আজকে বাবার রুমে গিয়েছিলে। অপর্ণা বলে সে গিয়েছিল। এটা শুনে অজয় বেশ রেগে যায় এবং বলে তুমিও কি আমার বাবার উপর সন্দেহ করছো। সে টেবিল থেকে সকল কাগজের টুকরো ফেলে দেয় এবং অপর্ণাকে অনেক কথা শোনায়। অপর্ণা তখন বন্দুক বার করে বলে এই বন্দুকের জন্যই এত কিছু। বলতে পারো তোমার বাবা কেন এটি ঘরে লুকিয়ে রেখেছিল। অপর্ণা বলে আমি এখানে ছুটি কাটাতে আসিনি, এটা আমারও পরিবার। অজয় নিজের ভুল বুঝতে পেরে অপর্ণাকে সরি বলে। অপর্ণা আবারও বলতে শুরু করে তোমার বাবা ভুলে যাওয়ার অভিনয় করে এবং সে এটাও জানে যে চাচ্চু কিভাবে নিখোঁজ হয়েছিল, কারণ ওই দিন তোমরা কেউই বাসায় ছিলে না। অজয় বলে চুপ করো, তুমি যে প্রশ্নের উত্তর খুঁজছো বাবাও সেই একই কাজ করছে। সে খুঁজে যাচ্ছে সেই দিন কি ঘটেছিল। সেও খুঁজে যাচ্ছে চাচ্চুর নিখোঁজের পেছনে তার কোনো হাত ছিল কিনা। সে ওই সমস্ত জায়গায় যায় যেখানে চাচ্চু যেত। বন্ধু বান্ধব তার স্কুলে যায় এবং তাদের সাথে কথা বলেও সেইগুলো ডায়েরিতে নোট করে। আবার যখন সে সব ঘটনা জানতে পারে তখন সব কাগজপত্রগুলি পুড়িয়ে দেয় তার মেমোরি থেকে ডিলিট করার জন্য। আবার সবকিছু যখন ভুলে যায় তখন আবারও চাচ্চুকে খুঁজে পাওয়ার জন্য নতুন করে সবকিছুর খোঁজ নিতে থাকে। এইভাবে একই কাজ সে বারবার করতে থাকে। এবার অপর্ণা বলে তার মানে বাবা সমাধান করে ফেলেছে চাচ্চুর সাথে কি ঘটেছিল আর চাচ্চু কবে নিখোঁজ হয়েছিল। টেবিল থেকে অপর্ণা সেই ভিএমসি হসপিটালের পোড়া রিপোর্টের একটি অংশ পায় যেখানে ডেট লেখা ছিল ১৯ মার্চ। সে অজয়কে বলে তোমরা ১৯ মার্চ হসপিটালে গিয়েছিলে, কিন্তু চাচ্চু তো নিখোঁজ হয়েছিল ২০ মার্চ। পুলিশের রিপোর্ট ও পত্রিকার তথ্য থেকে তাই পাওয়া যায়। তার মানে সেই দিন তোমরা বাসায় ছিলে। অপর্ণার কথা শুনে অজয় কাঁদতে শুরু করে। এমন কিছু অজয় জানে যা সবার থেকে লুকিয়ে রেখেছে। এবার আমরা আসল সত্য জানতে পারবো যে চাচ্চুর সাথে সেই দিন কি ঘটেছিল। সময় অতীতে চলে যায়। ২০ মার্চ অজয় দুহাত ভর্তি শপিং করে বাড়ির দিকে ফিরছিল। প্রবীণ ও চাচ্চুকে ডাকতে ডাকতে সে ভিতরে চলে যায়। মেঝেতে চাচ্চুর রক্তাক্ত লাশ, পাশেই পড়ে আছে পিস্তল, আর প্রবীণা খাটের সঙ্গে ঠেস দিয়ে বসে আছে। অজয় দৌড়ে চাচ্চুর কাছে চলে যায়, ওকে জাগানোর চেষ্টা করে। প্রবীণা বলে আমি বারবার চাচ্চুর থেকে বন্দুকটি চাচ্ছিলাম, কিন্তু সে কিছুতেই দিচ্ছিল না। অচমকায় ফায়ার হয়ে যায় আর
চাচ্চু মারা যায়। অজয়ের মাথা কাজ করছিল না। প্রবীণার অবস্থাও খুব খারাপ। সে নিজেকে নিজের সন্তানের হত্যাকারী ভাবছে। এরপর আপ্পু বাড়ি ফিরে আসে। সে এসে কিচেনে চা বানাতে যায়। অজয় তাকে ঘটনাটি বলার জন্য কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে আবারও আপন মনে বকবক করতে থাকে এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। অজয় প্রবীণার কাছে চলে যায়। সে গিয়ে দেখে প্রবীণা অনেকগুলো পেন কিলার খেয়েছে। অজয় এখন কি করবে বুঝতে পারছিল না। চাচ্চুর লাশ ওই অবস্থায় রেখে সে প্রবীণাকে নিয়ে হসপিটালে চলে যায়। প্রথমে ডক্টর প্রবীণাকে ভর্তি করাতে চায় না, কারণ এটা পুলিশ কেস। যেহেতু পেন কিলারকে সুইসাইড করার চেষ্টা করেছিল, অজয় বলে আমার স্ত্রী ক্যান্সারের রোগী আর ভিএমসি হসপিটালের থেকে এই পেন কিলার দেওয়া হয়েছে কেমোথেরাপির জন্য। ডক্টর বলে আমরা ডকুমেন্ট ছাড়া কোনো কিছুই বিশ্বাস করব না। তাই অজয় ডকুমেন্ট আনার জন্য আবার বাড়িতে ছুটে যায়। কিন্তু বাড়িতে এসে সে দেখতে পায় যেই ঘরে চাচ্চুর লাশ ছিল সেই ঘরে লাশটি এখন নেই, এমনকি ওই বন্দুকটিও নেই। অজয় তখন পাশের ঘরে গিয়ে দেখে আপ্পু আপন মনে খাবার খাচ্ছে। খাওয়া শেষ করে আবার নিচের রুমে চলে যায়, যেন কিছুই ঘটেনি। এরপর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। প্রবীণাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সে খুবই অসুস্থ। অজয় তার সেবা করছিল। হঠাৎ সে জানালা দিয়ে দেখতে পায় আপ্পু একটু দূরে কিছু কাগজপত্র পুড়িয়ে ফেলছে। সে তার কাছে গিয়ে দাঁড়ায়। তখন আপ্পু তাকে বলে, আমি শুধু জানতে চেয়েছিলাম আমার দ্বারা চাচ্চুর কোনো ক্ষতি হয়েছিল কিনা। ভিএমসি হসপিটালের রিপোর্ট পেয়েছি। তোমরা হসপিটালে গিয়েছিল 19 মার্চ, কিন্তু আমার পিস্তল থেকে 2টি গুলি মিসিং হয়েছে। সুবোধ আমাকে বলেছেন একটি বুলেট কিভাবে মিসিং হয়েছে, কিন্তু দ্বিতীয় বুলেটটি আমি জানি না তোমাদের মধ্যে কার হাত থেকে এই ঘটনাটি ঘটেছে। আমি তোমাদের জিজ্ঞাসাও করব না। এটা অ্যাক্সিডেন্ট হলেও মার্ডার হিসাবেই ধরা হবে। আর এমনিতেও প্রবীণা ক্যান্সারের রোগী, তার বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা নেই। তাই আমি সবকিছু জ্বালিয়ে দিলাম। আমি চাই না তোমরা কেউ তোমাদের নিজেদের দোষী মনে করো। আমি জানি আমি কোনোদিন সুস্থ হব না, তারপরেও আমি খুশি। অজয় তার বাবাকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মুভির এই দৃশ্য দেখে আপনারাও চোখের জল ধরে রাখতে পারবেন না। তবে অজয়ের জানা হলো না যে সেই দিন চাচ্চুর লাশ কি করা হয়েছিল। সময় বর্তমানে চলে আসে। অজয় অপর্ণাকে বলে, বাবা চাচ্চুর লাশ কি করেছিল আমি তাকে কোনোদিনও জিজ্ঞাসা করিনি, কিংবা তারও মনে আছে কিনা সেটাও জানি না। তারপর থেকে এইভাবেই সবকিছু চলছে। বাবা দিনের পর দিন চাচ্চুকে খুঁজে বেড়াচ্ছে। যখন সত্যিটা তার মনে পড়ে যায়, তখন আবারও সবকিছু পুড়িয়ে দেয় এবং নতুন করে আবার খোঁজা শুরু করে। কারণ এই সত্যটা মানুষ জানতে পারলে সন্দেহের তীর অজয়ের দিকেই আসবে। এরপরের দৃশ্যে আমরা অজয় আর অপর্ণাকে স্টেশনে দেখতে পাই। এইবার তারা নাগপুর যাচ্ছে চাচ্চুর সন্ধানে। যদিও তারা জানে চাচ্চুর দেখা তারা পাবে না, কেবল সময়ের সাথে সাথে সবার সঙ্গে তারাও অভিনয় করে চলেছে। কিছু কিছু সময় বাস্তবতা আমাদের সাথে নিষ্ঠুর আচরণ করে। আমরা চাইলেও কিছু করতে পারি না। আমাদের শুধু অভিনয় করে যেতে হয়, সত্য জানার পরেও চুপ থাকতে হয় এবং জীবনের স্রোতে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করতে পারেন। আর পরবর্তী কমেন্টে জানাতে পারেন নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন আপনারা দেখতে চান।